গুড আফটারনুন সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখন দুপুর ওই 2টোর মতো, আর আমি এসেছি কিন্তু ব্যালকনিতে চিন্তা ভাবনা করার জন্য। আসলে প্রতিবারের মতো আমি তো ব্যালকনিতে এসেই ব্লগটা শুরু করি, আর এই ব্যালকনিতে এসেই আমার যত ভাবনাগুলো জেগে ওঠে। তো সেই কারণে ব্যালকনিতে এলাম নতুন কিছু ভাবনা করার জন্য। তো যাই হোক, আমি তাহলে এখন থেকেই ব্লগটাকে শুরু করছি। অনেক দিন পর ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম, তাই অনেক অনেক কথা কিন্তু জমে আছে। তাহলে চলো ঘরের দিকে যাই আর কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি আমি এসে গেছি অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে। তো এখন আমি তোমাদেরকে ফেস টু ফেস কিছু কথা বলতে চাই, তো যে কারণে আমি কথা বলছি। আর এমনিতে যখনই আমি নিজের কিছু বলার থাকে তখন আমি এইভাবে ফেস টু ফেস আমি কথা বলে থাকি এবং তোমাদেরকে বলি সেটা। এই কয়েকদিনে আমি কোনো রকম ব্লগ করিনি, এবং ব্লগ না করার পিছনে কি কারণ আছে আমি নিজে জানি না। মানুষ বলে যে ইচ্ছে থাকলে সব কিছু হয়, আর এটা সত্যি কথা। আমার এই কয়েকদিন যে ইচ্ছে করেনি আমি তা বলবো না, ভীষণভাবে ইচ্ছে করেছে যে আমি ব্লগ করি, যে কিছু হোক না কেন ব্লগ করি আমি, বাট আমি করিনি। কি জন্য করিনি আমি জানি না। অনেক সময় হয় না যে শরীর দিচ্ছে না, বা হয়তো মনটা অনেক খারাপ রয়েছে বা কিছু। আমার এরকম কিছু নেই, শরীর খারাপের কিছু ছিল না। কদিন ধরে ব্লগ করবো আসলে পাশে তোমরা সবাই জানো যে কনস্ট্রাকশনের কাজ চলছে। এই কয়েকদিনে এত পরিমাণে আওয়াজ হয়েছে, ঠিক আছে। তো এই আওয়াজটাকে বাদ দিয়ে যেহেতু আমি ভয়েস রেকর্ডিংয়ে আমি ভিডিও বানাই, তো কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে এত পরিমাণে আওয়াজ হয়েছে, আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি কোনোরকমভাবে ব্লগ করি না। তো এটা কোনো মনে হয় না যে কোনো কারণ বলে আমার ভিডিও না করার পিছনে। তো এটাই সত্যি যে আমি করিনি, আমি করতে পারিনি বা করিনি। আমার ইচ্ছে করেনি, নাকি আমি অলসতা করেছি, কি করেছি আমি জানি না। আর আমি এখন তোমাদেরকে কেন বলছি, আমার বিশাল কিছু ভিউয়ার্স নেই, ঠিক আছে। তারপরেও আমি তোমাদেরকে বলছি, আসলে আমার মনে হয় যজনও আমার ভিডিও দেখছো তারা যেন জানতে পারো যে আমি কেন ভিডিও করিনি। তো আমার বাড়ির পাশে কনস্ট্রাকশন চলছে, এখনও চলছে। এখন এটা কবে শেষ হবে আমি জানি না। আমার মনে হয় এটা বছরের পর বছর এখন চলতে থাকবে, কেন কি এখানে যতটুকু জানতে পারছি যে এখানে নাকি ফ্ল্যাট তৈরি হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন আমরা দেখেছিলাম যে এখানে সবুজ সবুজ কি বলবো গাছপালা রয়েছে দেখে, এরকম দেখে পরে আমরা জায়গাটাকে চুজ করেছিলাম যাতে আমি ভিডিও বানাতে পারি, কোনো রকমভাবে অসুবিধা যেন না হয়, একটু শান্তিপূর্ণ জায়গা। বাট আসার পরে দেখছি এরকম একটা অবস্থা। এবং সত্যি বলতে আমি ভিডিওটা করে নিলাম, কিন্তু ভয়েস যখন আমি দিই না, তখন যদি পিছন থেকে কোনো আওয়াজ আসে তখন ভীষণভাবে অসুবিধা হয়। এই একটা ছোট্ট পিন পড়া যদি আওয়াজ আসে তখনও মনে হয় যে ইস বিচ্ছিরি লাগছে। তো রাতের বেলা যেমন বাচ্চারা ছোট বেবি আর পাপিরা ওরা যখন কান্নাকাটি করে, সেটাও সত্যি বলতে আমার হয়তো অসুবিধা হয় না, যারা আমার ভিডিও দেখে তার হয়তো একটু অসুবিধা হতে পারে। তো এই ভেবে আমি ভিডিও টাইমিংগুলোকেও রেকর্ডিং করার টাইমিংটাকেও আমি ঠিক করার চেষ্টা করেছি, সব কিছু চেষ্টা করেছি। এখন এই মুহূর্তে কনস্ট্রাকশন চলছে, আমি কিভাবে ভিডিও এডিট করব বা আমি কিভাবে ভিডিও শ্যুট করব, এত আওয়াজে মাথা ব্যথা করছে এমন অবস্থা। আমি জানি না কিভাবে আমি কি করব, তবে জানি না এখন এটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা সেটাও আমি জানি না। আমার ভিডিও তোমার দেখতে পারবে যে আমি লাস্ট 1 বছর ধরে কন্টিনিউ ভিডিও দিয়ে এসেছি। কিভাবে করে এসেছি সেটা একমাত্র আমি জানি। যে হ্যাঁ, আমি প্রত্যেকটা মুহূর্তে ভিডিওগুলো 3 দিন 4 দিন পর পর হলেও, বা গ্যাপ খুব একটা বেশি থাকেনি, আমার শর্ট ভিডিও থাকলেও থাকতো। কিন্তু এই কয়েকদিনে আমার সাথে এরকম হচ্ছে যে আমি কোনোরকমভাবে ভিডিও শ্যুট করতে পারছি না। কখনো শরীর খারাপ, কখনো কনস্ট্রাকশন চলছে, কখনো আওয়াজ হচ্ছে বাইরের থেকে। আমি জানি না কিভাবে কি হবে, আর ভিডিওগুলো আমি কন্টিনিউ করতে পারবো কিনা আমি সেটাও জানি না। তো বাস আজকে মনে হলো যে তোমাদেরকে কিছুটা জানানো উচিত হচ্ছে, তো সেই কারণে আমি ফেস টু ফেস জানালাম যে এই অসুবিধাগুলো আমি এখন ফেস করছি। তবে যতটুকু আমি বলতে পারি যে এই মুহূর্তে আমি হতে পারে কন্টিনিউ আর ব্লগ করতে পারবো না, এবার আস্তে আস্তে করে হয়তো একটু কম কম হবে, কিন্তু আমি চেষ্টা করবো সপ্তাহে একটা দিন হয়তো বা 2টো দিন হয়তো আমি ভিডিও নিয়ে আসবো। এবার সব কথা শেষে একটা কথা বলি, যেটা বলার বিষয় হচ্ছে, আসলে বেশ কয়েকদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি চুলে স্ট্রেটনিং করিয়েছিলাম। আমার স্ট্রেটনিং বলতে ক্যারাটিন প্লাস স্মুথনিং আমি করিয়েছি। তো তারপরে
এখন 20 দিন পর আমি আবারও চুলটাকে স্ট্রেটনিং এবং মানে ক্যারাটিন এবং স্মুথনিং আমি করিয়েছি, ঠিক আছে। যে কারণে চুলটা আবার আমাকে খুলে রাখতে হচ্ছে। প্রচণ্ড এই গরমের মধ্যে অবস্থাটা ভাবতে পারছো কি অবস্থা হচ্ছে আমার সাথে। তো যাই হোক, আমি এখন আবারও করিয়েছি স্ট্রেটনিংটা। তো যেটা আমার প্রবলেম হয়েছিল, আমি যখন ফার্স্ট টাইম এখানে আসার পর কোথাও দেখছিলাম যে কোথায় সবথেকে ভালো স্ট্রেটনিং হয় এবং হেয়ার কেয়ার সবথেকে বেশি কোথায় ভালো হয়, তো দেখলাম যে স্পিন। তো না বলার কিছু নেই, নামটা আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। ব্যাঙ্গালোরে অনেক জায়গাতে স্পিন আছে, ওদের সার্ভিস ভীষণভাবে ভালো হয়, এটা সত্যি কথা। এবং আমি যেখানে গেছিলাম ওখানকার সার্ভিস সত্যি খুব ভালো ছিল, কিন্তু আমার সাথে একটু ভুল হয়ে যায়। আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে আমার স্ট্রেটনিং করার পর যখন আমি 2 দিন পর চুলটাকে ওয়াশ করি, তো আমার চুলের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল। তো অনেকটা মানে আমার যেহেতু চুলটা অনেকটা কার্লি, তো মানে একটু মানে এইখানটা স্ট্রেট ছিল, তোমার ছবিতে দেখতে পাবে এই দিকটা পুরোটাই কার্লি ছিল। আমি আবারও স্ট্রেটনিং করিয়েছি, ঠিক আছে। আর দেখি 2 দিন পর যখন আমি ওয়াশ করব তখন চুলে কি অবস্থা থাকে, তারপর তোমাদেরকে আমি আবারও বলবো। তো চুলটা এখন তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে চুলের অবস্থা। তো অবশ্যই এবার তোমাদেরকে বলা মানে যেটা আমি বলছি, যখনই তোমরা এরকম কোনো ট্রিটমেন্ট নেবে চুলের জন্য, তখন বারবার করে ভালো করে চেক করবে। এবং অনেক সময় ভুল হয়ে যায় চেক করে নেওয়ার পরও, যেরকম আমার সাথে হয়েছে। আমি বারবার চেক করার পরও কিন্তু আমার সাথে এই ভুলটা হয়েছে। তো ওদেরকে জিজ্ঞাসা করে নেবে এবং পারলে আমার ভিডিওটা দেখাবে যে আমার একজন বান্ধবী বা একজন যাই হোক যে একজন ভিডিও বানায়, তার সাথে এই প্রবলেমগুলো ফেস করেছে সে ভালো একটা পার্লারে যাওয়ার পরও। এবং যে খরচাটা হয়েছে সেটা কিন্তু মানে অনেকটাই, মানে আমার মনে হয় সত্যি বলতে অনেকটা বেশি, 10,800 মতো কিছু লেগেছিলো আমার চুলটা স্ট্রেটনিং করানোর জন্য। কেন কি ওরা প্রোটিন ট্রিটমেন্টও করেছিল আমার চুলের মধ্যে। তাই বললাম ঠিক আছে করো, কোনো অসুবিধা। কারণ ব্যাঙ্গালোরের জল এতটাই খারাপ যে চুল মানে একদম উঠে নষ্ট হয়ে একেকার অবস্থা হয়ে যায়। তো যে কারণে আমাকে ট্রিটমেন্ট নিতে হয়েছিল। তো এরপর যখনই তোমরা ট্রিটমেন্ট করবে তখন কিন্তু একবার তাদেরকে ভিডিওটা দেখাবে, ফটোটা দেখাবে, তারপর ট্রিটমেন্টটা করাবে। কেন কি আমার সাথে যে ভুলটা হয়েছে এটা যেন তোমাদের সাথে না হয়। কেন কি আমাকে ওরা সেকেন্ড টাইম ফ্রি অফ কস্টে পুরোপুরি কিন্তু ওরা ঠিক করার চেষ্টা করেছে। এটা যে বলবো না যে ওরা করেনি, ওরা করেছে নিজের দিক থেকে সাধ্য মতো। তো এবার যে পরবর্তী সময় যে ঠিক হবে বা তোমাদের সাথে যে এরকম সময় যদি কখনো মনে হয় যে হ্যাঁ আমারটা ঠিক করে দিয়েছে কিন্তু তোমারটা ঠিক করছে না, তখন কিন্তু তোমরা অসুবিধায় পড়ে যাবে। ফার্স্ট টাইমেই এটা ঠিক হয়ে যায়, কারণ কি অলরেডি আমি 2বার করিয়েছিলাম। মানে 2বারের মধ্যেই কিন্তু আমার চুলটা খুব সুন্দর স্ট্রেটনিং হয়ে গেছিলো। মানে আগে যখনই আমি 2বার করিয়েছিলাম চুলটাকে স্ট্রেটনিং, তখন খুব সুন্দর স্ট্রেটনিং হয়েছিল। আমি তো তাই ভেবেছিলাম হয়তো একবারই স্ট্রেটনিং হয়ে যাবে। তো প্রথম 2বার হয়েছিল, কিন্তু এখানে আসার পর আমার সাথে এরকম একটা প্রবলেম হয়ে যায়। তাই তোমাদেরকে জানানো যে তোমরা যখনই কিন্তু স্ট্রেটনিং বা ক্যারাটিন যাই করাবে না কেন, একবার ভিডিওটা দেখিয়ে দেবে যে এই প্রবলেমগুলো যেন তোমরা না ফেস করো, বাস এইটুখানি। তো দেখা যাক এবার 2 দিন পর যখন আমি ওয়াশ করবো চুলটা, তখন কীরকম অবস্থা থাকে তোমাদেরকে অতি অবশ্যই আমি কিন্তু জানাবো। আর এই বিষয়টা আমার মনে হয় যে জানানোটা উচিত হচ্ছে, কেন কি আমি যে জিনিসটা ভুল করেছি যেন আমার ভিউয়ার্সরা এই ভুলটা না করে। তো প্রথমে ভেবেছিলাম হয়তো কি বলবো, চুল কেটেছি, চুল স্ট্রেটনিং করেছি, এটা কি এমন বলার ব্যাপার। কিন্তু আমার মনে হয় যে ছোটো ছোটো নলেজ যেটা আমি গেইন করেছি সেটা তোমরাও জানো আমার মনে হয়। তো ব্যাস এটাই বলার ছিল। আর আজ আমি কোনোরকমভাবে সকাল থেকে স্কিন কেয়ার করিনি, কিচ্ছু না, এবং ফেস ওয়াশ না, আর কি বলবো ক্রিম ট্রিম কিচ্ছু মাখিনি। সকালে যখন ঘুম থেকে উঠে তখন বাস মুখে জল দিয়ে দিয়েছি, বাস এতটুকুই, এর থেকে বেশি কিছু আর না। বাস মুখটা এরকম অবস্থা হয়ে আছে, আমার চাম্পু মতো দিতে লাগছে। যে বললাম বাইরে কনস্ট্রাকশন চলছে, মাথাটা পুরো ব্যথা, তারপরে এই চুল খোলা অবস্থা, ভাবো আমার সাথে কি হচ্ছে এখন এই মুহূর্তে। তো চলো এবার আর বেশি বকবক না করে এবার ব্লগটাকে কন্টিনিউ করি। এবার তোমাদের সাথে যেটা শেয়ার করছি, মানে যেভাবে আমি এখন এই জায়গাটাকে বা এই কর্নারটাকে যেভাবে গোছাচ্ছি, এতক্ষণে আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম তখন এই বিষয়টা সম্পর্কে আমি ভাবছিলাম। আসলে আমাদের এই রুমটা একদমই ফ্যাকাসে ফ্যাকাসে দেখতে লাগছিল। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এই কর্নারটাকে বা যে কোনো একটুখানি কর্নার ধরে যদি কিছু একটা করা যেত তাহলে হয়তো বেশ ভালো লাগতো। তো আমাদের যেহেতু রুমটা অনেকটা ফ্যাকাসে লাগছিল, তাই নতুনত্ব করার জন্য ভাবলাম এই যে আমাদের একটা ল্যাম্প আছে এটাকে এখানে নিয়ে এলে কেমন হয়। তো যেমন ভাবনা তেমনই কাজ। তো দেখো আমি কিন্তু এখানে লাইটটাকে লাগিয়ে দিয়েছি, আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে এই কর্নারটা।
আরও কিছু অ্যাড করছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তার আগেই তোমার দেখাচ্ছি যে লাইটটা কী সুন্দর জ্বলে যাওয়ার পর জায়গাটা কতটা সুন্দর দেখতে লাগছে। তো এই দুপুরবেলাতেই কাজগুলো করছি, কেন কি মাঝে মধ্যে মনে হয় যে এইসব খুঁড়াপাতি বুদ্ধিগুলো আমার মনে হয় যে এরকম বিকেলবেলা বা যখন কেউ থাকবে না তখন এই বুদ্ধিগুলো বেশি কাজ করে। তো যাই হোক, আমি এখন ল্যাম্পটাকে একটুখানি সেট করে নিচ্ছি নিজের মতো করে, তারপর তোমাদেরকে বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে প্রথমেই ভেবেছিলাম যে আমাদের এই ফ্লাওয়ার ভাসটাকে একটু অন্য জায়গায় রাখবো, না হলে এই জায়গাটা থেকে সরিয়ে দেব। পরবর্তী সময়তেই মনে হলো যে না, এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, আর এমনিতেও আমি ভীষণভাবে ময়ূর পালক ভালোবাসি। তো সেই জন্য আমি চাই সবসময়তে যে আমাদের বেডরুমে বা আমাদের রুমে সবসময়তে ময়ূর পালক থাকুক। তো এটা হচ্ছে শুধুমাত্র যে বলবো যে শুধুমাত্র ভালোবাসার বিষয় বা এরকম কিছু, সেটা কিন্তু একদমই না। আসলে ময়ূর পালক আমি শুনেছিলাম যে ভালোবাসার প্রতীক। তো যে কারণে কিন্তু আমি ময়ূর পালক সবসময়তে বেডরুমে রেখে থাকি। তোমরা যদি পছন্দ করো ময়ূর পালক তো অবশ্যই নিজের বেডরুমে রেখে দিও। এতে কি হবে না, একটা অন্যরকম এনার্জি তোমাদের শরীরের মধ্যে কাজ করবে। আমার মনে হয় যে ময়ূর পালক দেখলে কিন্তু, বা সকালে ঘুম থেকে ওঠো বা যখনই দেখো না কেন ময়ূর পালকের দিকে, তখন কিন্তু একটা ভালোবাসার অনুভূতি সবসময়তেই তোমরা কিন্তু ফিল করতে পারবে। তো সেই জন্যই রাখা। আর এখানে দেখো ছোট্ট একটা টেবিল অ্যাড করেছিলাম, তো সেই টেবিলের মধ্যেই কিন্তু রেখে দিলাম একটা বুদ্ধাজি আর আমার পছন্দের একটা ক্যান্ডেল, আর সাথে একটুখানি পট রেখে দিয়েছি। তো দেখো ঠিক এরকম দেখতে লাগছে। এবার শুধুমাত্র লাইটটা অন করে দিই, তারপর তোমাদেরকে দেখাবো যে দেখতে ঠিক কীরকম লাগছে এই জায়গাটা। আজ আমাদের দুপুরবেলায় খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছিল, তাই বিকেল হতে না হতেই কিন্তু আমাদের ভীষণভাবে খিদে পেয়ে যায়। যে কারণে অভিষেককে বলেছিলাম যে একটুখানি ইডলি হলে মন্দ হয় না, আর সে কিন্তু তাই করেছে, একটুখানি আমাদের জন্য ইডলি আনিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন মায়ের আর আমার জন্য সার্ভ করে নিচ্ছি। অভিষেক বললো পরে খাবে, তো ওর জন্য আমি রেখে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই এবার। এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলাতে ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করবো। আসলে আমি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম স্কিন কেয়ার করব। তো স্কিন কেয়ার বলতে আমি সবসময় চেষ্টা করি খুব কম প্রোডাক্টের মধ্যে যেটা আমাদের স্কিনের জন্য ভালো হয় সেটাই কিন্তু আমি ইউজ করব। তো আমি যে এখন প্রোডাক্টটা ইউজ করছি এটা কিন্তু একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ইউজ করছি। তো প্রথমেই আমি কিন্তু স্কিনটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি। তো তারপর কিন্তু আমি এরকম স্কিনের মধ্যে এটাকে কিছুটা ড্রপ আমি নিয়ে কিন্তু স্কিনের মধ্যে পুরোটা ভালোভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি। জানো তো, এই প্রোডাক্টটা কিন্তু আমি অনেক দিন আগেই কিনে রেখেছিলাম এবং আমি ইউজ করে অনেকবার দেখেছি। তো সেই জন্য ভাবলাম যে যখন আমি ইউজ করে ফল পেয়েছি তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। তো এটা একটা পিলগ্রিমেজ সিরাম, তোমরা নর্মালি যে কোনো স্টোরের মধ্যেও পেয়ে যাবে, বা যে কোনো তোমরা মনে করো যে অনলাইন স্টোরে খুঁজবে যেখানে মানে কসমেটিক্স পাওয়া যায় বা যে কোনো স্কিন কেয়ারের জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে তোমরা কিন্তু এটাকে পেয়ে যাবে। তো দেখো আমি লিকুইডটাকে কিভাবে নিচ্ছি আর কিভাবে আমি লাগাচ্ছি। তো পুরোপুরি স্কিনের মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটা খুব সুন্দরভাবে ট্যানটাকে ক্লিন করে দেয়, তো আমার কাছে এটা মানে খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বলে আমি এটাকে খুব ভালোভাবে ইউজ করি। তো আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে আসার পর যখন দেখি আমার স্কিনের অবস্থা খারাপ, তখন কিন্তু আমি এটাকে অনেক রিভিউ দেখে কিন্তু নিয়েছিলাম। সত্যি বলতে যে এতটা ভালো কাজ করবে আমি নিজেও আশা করিনি। তো আমি এটা মোটামুটি যখন আমার স্কিন খুব বেশি ড্রাই হয়ে যায় বা যখন স্কিনটা অনেকটা ট্যান পড়ে যায় মনে হয়, তখন এটাকে আমি কিন্তু ইউজ করি। আর এটাকে আমি আমার ড্রাই স্কিনে ইউজ করি বলে 5 মিনিট। তাছাড়া কিন্তু যাদের মনে করো অয়েলি স্কিন তারা এটাকে 10 থেকে 15 মিনিট রাখতে পারো। তো এই হচ্ছে সেই বটলটা। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই সিরামটা ঠিক কীরকম আর কীরকম কালারের। সত্যি বলতে কালারটা এতটাই সুন্দর যে তোমাদেরও কিন্তু ইচ্ছে করবে একটুখানি যখন তখন লাগিয়ে নিই। কিন্তু এটা তোমাদেরকে ব্যবহার করতে হবে শুধুমাত্র কিন্তু রাতের বেলা। আর যদি তোমরা দিনের বেলা ব্যবহার করো, কমপক্ষে মোটামুটি 2-3 ঘন্টা যেন রোদে যেন একদমই কোনোরকমভাবে বেরোনো যাবে না বা আগুনের সামনে যাওয়া যাবে না। তো সেই কারণে আমি এখন ঠিক করেছি যে এই সন্ধেবেলার দিকে এই জিনিসটাকে আমি অ্যাপ্লাই করব। আর না হলে যখন আমি নর্মালি ব্যবহার করি তখন কিন্তু রাত্রিবেলার দিকে আমি এটাকে ব্যবহার করে থাকি ঘুমানোর আগে। তো দেখো আমি এবার কিন্তু এটাকে 5 মিনিট হয়ে গেছে, সেটাকে এবার কিন্তু আমি রিমুভ করে নেব। আর যখন রিমুভ করব তখন কিন্তু হালকা একটুখানি গরম জল আর এদিক থেকে একটা শুকনো কাপড় সেটাকে ভালো
ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর কিন্তু সেটাকে ক্লিন করতে হবে। তো দেখো আমি কিন্তু ভালো করে যখন ক্লিন করছিলাম তখনই কিন্তু ফিল করতে পারছি যে অনেকটা মনে হচ্ছে যেন স্কিনটা গ্লো করছে। তোমরা কিন্তু আশা করি বুঝতে পারবে, একটু পরে তোমাদের যখন আমি দেখাবো ভালো করে তখন তোমরা ফিল করতে পারবে যে হ্যাঁ সত্যিই কিন্তু অনেকটা ক্লিন হয়েছে বা অনেকটা গ্লো করছে স্কিনটা আমার। এবার যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে আমি এটাকে কতবার ব্যবহার করে থাকি বা তোমরা যখন ব্যবহার করবে এটাকে তোমরা কতবার মাসে ব্যবহার করতে পারো, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে যখনই তোমরা এটাকে ইউজ করবে তখন কিন্তু হতে পারে স্কিনটা একটুখানি জ্বালা জ্বালা করতে পারে। তো এটা একটা প্রবলেম আছে, তাই তোমাদেরকে আমি বলবো যদি কোথাও মনে করো যে হ্যাঁ খুব বেশি ট্যান পড়ে গেছে সেখানে তোমরা ইউজ করতে পারো 2 থেকে 3 বার, মানে মাসের মধ্যে 2 থেকে 3 বার, এর থেকে বেশি নয়। আর যদি মনে হয় যে খুব বেশি ট্যান পড়ে আছে যে কোনো রকমভাবে উঠতে চাইছে না তখন কিন্তু সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারো, তাছাড়া এর থেকে বেশি কিন্তু একদমই ইউজ করা ঠিক হবে না। ওই যে বললাম একটুখানি জ্বালা জ্বালা ফিল হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমার মনে হয় যে খুব বেশি এটাকে ইউজ করা উচিত না। তো যাই হোক আমি এটাকে যখনই কোথাও বাইরে যাওয়ার থাকে বা যখন খুব বেশি আমার ট্যান পড়ে যায় তখনই কিন্তু এটাকে আমি ব্যবহার করে থাকি। তো দেখো আমি কিন্তু এটাকে ইউজ করে নিয়েছি। তো এবার তোমরা দেখো গ্লোটা বুঝতে পারবে যে কতটা স্কিনটা গ্লো করছে। এবার আমি একটা দেখো তোমাদের ছোট্ট একটা টিপস দিচ্ছি, তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কেন কি আমি পরবর্তী সময় যদি ভুলে যাই তো সেই জন্য আমি এখনই তোমাদেরকে টিপসটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি, সেটা হচ্ছে কিন্তু নিভিয়া। তো নিভিয়া ক্রিম যখনই আমি ব্যবহার করি বা যখনই আমি কিনে নিয়ে আসি তখন কিন্তু 4-4টে আমি ভিটামিন ই ক্যাপসুল এটার মধ্যে দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে রেখে দিই। আর যতদিন আমি ক্রিমটাকে ব্যবহার করে থাকি ততদিন কিন্তু আমি ভিটামিন ই ক্যাপসুলটাও কিন্তু এক্সট্রা করে ইউজ করি। তো তোমরা হয়তো লক্ষ্য করে দেখবে এর আগে আমার স্কিনের মধ্যে অনেকটা হোয়াইট হোয়াইট কিছু বেরিয়েছিল, সেটা কিন্তু দেখো এখন আর কিন্তু একদমই নেই, অনেকটাই হালকা হয়ে গেছে বা ফ্যাকাসে হয়ে গেছে। তো এখন দেখো স্কিনটা কতটা গ্লো করেছে শুধুমাত্র ওই সিরামটা ইউজ করে নেওয়ার পর আর একটুখানি ভালো ময়শ্চারাইজার ইউজ করে নেওয়ার পর। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে নর্মাল লাইটের মধ্যে স্কিনটা দেখতে ঠিক কীরকম লাগছে এবং একটুখানি হাঁটাচলা করে দেখিয়ে দিচ্ছি যে আলাদা করে আমি কোনোরকমভাবে লাইট ইউজ করছি না এবং একটুখানি বাড়িতে যে ল্যাম্পের লাইটটা আমি ইউজ করছি সেই লাইটেও স্কিনটা দেখতে ঠিক কীরকম লাগছে। আর আজকের এই ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।